বাংলা বর্ষ শেষের মহান উৎসব হলো শিবোৎসব। আজও প্রতি বছর সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই শিবোৎসব পালিত হয় এবং দক্ষিণ চব্বিশ পরগনায় এর প্রাধান্য রীতিমতো রয়েছে। কথায় আছে, শিব ঠাকুরের দেশ বাংলাদেশ, শিব কথার অন্ত নেই, বাঙালি ধান ভাঙতে শিবের গীত গায়। এই মধ্যযুগের বাংলা কাব্য সাহিত্যে শিব কথাই প্রাধান্য। মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, অন্নদামঙ্গল প্রভৃতি কাব্যে বাঙালি কবিরা বেশ মুন্সিয়ানার সঙ্গে শিব মাহাত্ম্য বর্ণনা করেছেন, এটা আমরা জানি। বাংলা লৌকিক জীবনে শিবের বিবর্তনের ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিম্নবর্গীয় হিন্দু জনগোষ্ঠীর শিবের বা ধর্মের গাজন, চড়ক কিংবা নীল পুজো, উত্তরবঙ্গের রাজবংশী পলিয়া জনজাতির কোপচাল ও মাসান ঠাকুর, মালদার সোনা রায় বা উত্তর রায়ের সঙ্গে শিবেরও সাদৃশ্য পাওয়া যায়। তো যাই হোক, গম্ভীরার শিব মানুষের দুঃখ কষ্ট বোঝেন বলেও আমরা জানি। শৈব ধর্মের পরম আরাধ্য ভগবান হচ্ছে শিব। এই বাংলার সামাজিক সাংস্কৃতিক জীবনেও দেবতা হিসেবে তার উপস্থিতি লক্ষণীয়। ঐতিহাসিকভাবে গুপ্ত সাম্রাজ্যের সময় আনুমানিক 320 থেকে 500 খ্রিস্টাব্দ ভারতে পুরাণ সাহিত্যের ধারা বিকাশ লাভ করে। শিবপুরাণ, স্কন্দ পুরাণ ও লিঙ্গ পুরাণ শৈব ধর্মের প্রসারের প্রমাণ দেয়। এই সময় বাংলায় শিবের প্রবেশ বলে মনে করা হয়। শৈব উপাসক স্বাধীন গৌড়ের রাজা শশাঙ্কের আমলে এর প্রাধান্য বাড়তে থাকে বলেই জানা যায়। শশাঙ্কের রোহতাসগড় থেকে পাওয়া যায় রাজকীয় শিলমোহর এবং নদীর উপর উপবিষ্ট মহাদেবের দাঁতের ছবিও রয়েছে। সে যাই হোক, ইতিহাস বলার সময় এখন নয়, তবে বাংলার লৌকিক জীবনে শিবের বিবর্তনের ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিম্নবর্গীয় হিন্দু জনগোষ্ঠীর শিবের বা ধর্মের গাজন, চড়ক কিংবা নীল পুজো, উত্তরবঙ্গের রাজবংশী পলিয়া জাতির কোপচল এবং মাসান ঠাকুর, মালদার সোনা রায় বা উত্তর রায়ের সঙ্গে শিবের সাদৃশ্য যে পাওয়া যায় সেটা আমি আগেই বললাম। আক্ষরিক অর্থে শিবের নাম রুদ্র হলেও শিব নামটির ব্যবহার বেশি, যার অর্থ হলো মঙ্গলময়। শৈবরা মূলত একেশ্বরবাদী হলেও এর মূল ভিত্তি হচ্ছে ভক্তিবাদ। পরবর্তীতে শৈব ধর্মের বিবর্তনের সঙ্গে সঙ্গে শিব কেন্দ্রিক ভাবনা চিন্তার পরিবর্তন দেখা যায়। শিবের উগ্র ও সৌম্যরূপের মধ্যে সর্বত্র শিব মূর্তির সৌম্যরূপী বেশি দেখা যায়। তবে বহু কারণে শিবমূর্তি অপেক্ষা ভারতে লিঙ্গ পুজোর প্রচলন বেশি। ভুটান পাহাড়ের সীমানাবর্তী এলাকাতে ছোট মহাকাল ও বড় মহাকাল নামে দুটি শিব আরাধনার ক্ষেত্র রয়েছে। তবে বড় মহাকালে পৌঁছানোর পথ অত্যন্ত কঠিন। এই পাহাড়ের নিম্নবর্তী দুর্গম স্থান কালানুক্রমে তীর্থভূমি হিসেবেই পরিচিতি লাভ করে। বলা বাহুল্য, যেহেতু ধর্ম ও সংস্কারের লোকবিশ্বাস অনুযায়ী আবর্তিত হয়, এক ধরনের বিশ্বাসবোধের প্রতিফলনও দেখা যায়। এই উপমহাদেশে লিঙ্গ উপাসনার সঙ্গে শিবের সম্পর্কে জুড়ে দেওয়া হয়েছে, ফলে এই সংযোগকে কেন্দ্র করে মানুষের ধর্মবিশ্বাস তৈরি হয়। ভারতের বিস্তীর্ণ প্রান্তে শিবমূর্তি তার আঞ্চলিক রূপ পরিগ্রহ করেছে স্বাভাবিকভাবেই, এমনকি উপাসনা পদ্ধতিতে এসছে নানা রূপান্তর। কিন্তু ভারতে ধর্মীয় পরম্পরা, সম্প্রদায়, লোকবিশ্বাস এতটাই বৃহৎ যে তা এই পরিসরে আলোচনা খুবই অসম্ভব। তবে ছোট্ট করে বলছি, শিবের ধারণা বহুভাবে উঠে এসছে সংস্কৃতিতে, তবে সবকিছু রসদ নিহিত আছে নিষ্কাম ভক্তিতে। তাই বলতেই হয় যে চৈতন্যদেবের কথায় জ্ঞান অপেক্ষা ভক্তি বড়। আবার শ্রীরামকৃষ্ণ বা স্বামী বিবেকানন্দের মতে শিবজ্ঞানে জীবসেবা। যাই হোক, বাংলা বর্ষ শেষের শিবোৎসব আজও প্রতি বছর আমাদের এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় রমরমা দেখা যায়। দক্ষিণ চব্বিশ পরগনার আঞ্চলিক ইতিহাস এবং লোক সংস্কৃতি চর্চার ক্ষেত্রে এই শিবের গাজন বা গাজনমালা বিশেষ ভূমিকা রয়েছে। পশ্চিমবঙ্গের লোক সংস্কৃতি ও লোক উৎসবের বড় অংশ জুড়ে আছে এই রাঢ়ের বাউল সঙ্গীত, পুরুলিয়ার ছৌ নাচ, মালদার গম্ভীরা, মেদিনীপুরের পটুয়াদের পটের গান, দক্ষিণ চব্বিশ পরগনার গাজন। তাছাড়া ভাদু গান, টুসু গান, ভাটিয়ালি, সত্যপীরের পাঁচালী, লক্ষ্মীর পাঁচালী, বনবিবির পালা গান, শীতলার জাগরণ, কৃষ্ণ কীর্তন, চণ্ডীর মন্ত্রগান, মনসার ভাসান, ঘেটু গান, আগমনী গান, হরিনাম সংকীর্তন, রামায়ণী গান, নিমাই সন্ন্যাস পালা, যাত্রা গান, পুতুল নাচ প্রভৃতি গ্রাম বাংলার এসব অপূর্ব সম্পদ। এইসব লোক সংস্কৃতির উপজীব্য বিষয়ও বটে। তবে আমরা ক্রমশ ফিরে যাচ্ছি, কেন ভুলে যাচ্ছি এই লোক সংস্কৃতির কথা। কেননা এইসব লোক সংস্কৃতি এত আধুনিকতার ছাপ ক্রমশ আসছে, তাতে করে
সেই প্রাচীন লোকসংস্কৃতি ক্রমশ নষ্ট হতে বসেছে। দক্ষিণ চব্বিশ পরগনার লোকসংস্কৃতি লোক উৎসবের প্রধান অঙ্ক জুড়ে রয়েছে এই চৈত্র মাসের শিবের গাজন। এই চৈত্র মাসের শিবের গাজন অর্থাৎ গৃহী ভক্তরা উত্তরীয় উপবীত ধারণ করে শিবের সন্ন্যাস গ্রহণ করে। চৈত্রের শেষ 5 দিন গ্রামের শিবতলায় আবাল বৃদ্ধ বনিতার চলে আনাগোনা। শিব মন্দির বা শিবস্থান যে গ্রামে নেই, সেখানে দেখা যায় যে পাড়ায় পাড়ায় তেমাথায় অথবা খামার বাড়িতেও ধানঝাড়া আগড়াতেও দেখা যাচ্ছে এই শিবের অনুষ্ঠান চলে। 26শে চৈত্র থেকে সংক্রান্তির দিন পর্যন্ত চলে গাজন গানের আসর এবং দিনে রাতে গাজনের সন্ন্যাসীরা দল বেঁধে গাজনের সংসেজে বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে গাজন পরিবেশন করেন। এটা দেখা যায় সুন্দরবনের বিভিন্ন প্রান্তে, সে গোসাবা, বাসন্তী, কুলপি, জয়নগর, কাকদ্বীপ, মথুরাপুর, সর্বত্রই দেখতে পাবেন, সাগর, সর্বত্রই দেখতে পাবেন এই গাজন দল। তবে আস্তে আস্তে সেই গাজন দলের অনেক বেশি প্রাধান্য কমে গেছে, গাজনের শিল্পীরাও কমে গেছে, আগেকার দিনের মতো সেই শিল্পীরা নেই। চৈত্রের এই গাজন উৎসব দক্ষিণ চব্বিশ পরগনার যেন এক সার্বজনীন রূপ লাভ করে। বলতে কোনো দ্বিধা নেই যে যেভাবে দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব, এই চৈত্রের গাজন উৎসবও দক্ষিণ চব্বিশ পরগনার জনজাতি মানুষের কাছে রীতিমতো বড় উৎসব। গ্রামবাসী মাত্রই গাজন উৎসবে যোগ দেয়। সেই অর্থে গাজন, গ্রাম প্লাস জোন, অর্থাৎ গা প্লাস জোন, গাজন, এই শব্দের উৎপত্তি। এ বিষয়ে বাংলাদেশের শ্রেষ্ঠ সামাজিক ইতিহাস গবেষক শ্রদ্ধ অতুল সেনের মন্তব্য বিশেষ প্রণিধানযোগ্য। ডক্টর সু রাকসানে লিখেছেন, অভিজাত সম্প্রদায়ের মধ্যে গাজনের প্রভাব প্রসারিত হলেও গাজন মুখ্যত ছিল গ্রামের উৎসব। জানি না একটা গ্রাম জনের উৎসব বলেই এটার নাম গাজন হয়েছিল কিনা। তবে অভিধানকারেরা বলেন গাজন গর্জন শব্দের অপভ্রংশ। গাজনের ঘটা ও আনন্দ উৎসবের সমারোহ অনেক হ্রাস পেলেও গাজন এখনো গ্রামের সম্পূর্ণ প্রাণ স্পর্শ করে রয়েছে বলেই এখনো বলা যেতে পারে। তো যাই হোক, শিবের গাজন উৎসব হলো দক্ষিণ চব্বিশ পরগনার এক অন্যতম উৎসব। আর এই শিবকে কেন্দ্র করেই এই বছরের যে শেষ 5টা দিন, চৈত্র শেষ হবে, নতুন বাংলা বছর আসবে। আর সেই বাংলা বছরের সামনেতেই দেখা যাবে কি, সেখানেই দেখা যাবে যে সেই সন্ন্যাস গ্রহণ পর্ব, তারপর তাদের ঝাঁপ, বিভিন্ন ধরনের ঝাঁপ বিভিন্ন জায়গায় প্রচলিত রয়েছে। সুন্দরবন নয়, সারা পশ্চিমবঙ্গ জুড়ে এর সম্পূর্ণ সংস্কৃতি রয়েছে। সেই ঝাঁপ, ভয়াবহ ঝাঁপ, সেগুলো মানুষ দেখার জন্য ছুটে যায়। এবং সেই সঙ্গে ঝাঁপের পর দেখা যাচ্ছে চড়ক। এবারে নীল, মাঝখানে নীলের উৎসব, নীলের ঘরে বাতি দেবে সমস্ত সন্ন্যাসীরা, তারপর তারা আজ চড়ক খেতে যাবে। আজই সেই চড়কের দিন। আমরা ইতিমধ্যেই পেরিয়ে এসেছি যে সন্ন্যাস গ্রহণ পর্ব থেকে একেবারে সম্পূর্ণ ঝাঁপ পর্ব পর্যন্ত, গতকাল পর্যন্ত ঝাঁপ পর্ব, আজকে দেখা যাচ্ছে চড়ক পর্বে আমরা আসবো। আমরা চড়কও দেখাবার চেষ্টা করব, আমরা সবটাই দেখাবো। যেরম যেরম বিক্ষিপ্তভাবে সুন্দরবনের বিভিন্ন অঞ্চল থেকে আমরা সংগ্রহ করতে পেরেছি বা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে যেগুলো সংগ্রহ করতে পেরেছি, আমরা সেগুলো দেখার চেষ্টা করাবো। এবং আপনারা দেখুন, তার আগে ছোট্ট করে বলে দিলাম যে আমাদের এই দক্ষিণ চব্বিশ পরগনায় যে গাজন উৎসব, এই শিবের গাজন উৎসব হলো দক্ষিণ চব্বিশ পরগনার এক অন্যতম লোক উৎসব, যেটা অস্বীকার করার কোনো উপায় নেই। যাক, আজ এই পর্যন্ত। আপনারা আনন্দ করুন। নতুন বছর আসছে, বাংলা বছর 1432, সেই 1432 সালেতেই আপনারা আবার নতুন ভাবে আবার যাতে সুন্দরভাবে আবার জীবন যাপন করেন, সবাই সুখে থাকবেন, সবাই আনন্দ থাকবেন, এটি আশা করি। আজ 1431-এর শেষ দিনে, আমরা চড়ক উৎসবের দিনে আমরা এই পর্যন্তই শেষ করলাম। তাই শৈব তীর্থ দক্ষিণ চব্বিশ পরগনা, তাকে প্রণাম।